বাবা, কি ভয় পেলেন নাকি? সকাল সকাল আমি কেন এক হাতে ফুলঝাড়ু আর ঝুলঝাড়ু নিয়ে আপনাদের সামনে চলে এসেছি? ভয় পাওয়ার কিছু নেই। আজকে ঘরের সমস্ত ময়লা পরিষ্কার করা হবে। ঠিক এইভাবে যদি জীবনে যে সমস্ত ময়লা আবর্জনাগুলো আছে তাদেরকেও যদি পরিষ্কার করা যেত কি ভালো হতো, তাই না? কিন্তু কিছু করার নেই, তাদের তো পরিষ্কার করা যাবে না। তো ঘরের ময়লাগুলো পরিষ্কার করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর মিস্টার প্রতিদেব খাওয়া দাওয়া করে অফিসেও চলে গেছে। তবে এখনো দুপুরের রান্নাবান্না কিন্তু কিছুই হয়নি। মনে হলো আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর ধীরে সুস্থে রান্নাঘরে যাওয়া যাবে। আজকে তেমন কিছু রান্না করব না, এক তরকারি ভাত করে নেব, কারণ সকালবেলা মিস্টার প্রতিদেব তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আর দুই মেয়ের মাছের ঝোল হলে আর কিছু লাগে না। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ঘরের ময়লাগুলো পরিষ্কার করব, কিন্তু যে পরিমাণে গরম পড়েছে সেই গরমের মধ্যে আর ইচ্ছা করছিল না যে ঘরটা পরিষ্কার করি। কিন্তু প্রতিদিন যখন ওই বিছানায় ঘুমাচ্ছি আর ওপরের দিকে চোখটা যাচ্ছে, তখন শুধু একটা কথাই মাথায় আসছে, কি ঘর ময়লা হয়েছে আমার, এটা পরিষ্কার করতেই হবে। তো আগের দিন রাত্রেবেলা ভেবেই রেখেছিলাম আজকে যতই গরম পড়ুক না কেন, আমি গরমে যদি পুড়েও যাই তবুও ঘরটা পরিষ্কার করে নিতেই হবে। আর তাছাড়াও কি জানেন তো, মঙ্গলবার থেকে মামামের স্কুল খুলে যাবে। শুধু যে মামামের স্কুল খুলবে তেমনটা কিন্তু না, দুষ্টুরও স্কুল খুলে যাবে। আর দুই মেয়ের যখন স্কুল থাকে তখন এই ঘরবাড়ি পরিষ্কার করতে গেলে খুব হ্যাপা হয়ে যায়। আর শনিবার রবিবার সে দুদিন হয় না, শনিবার তো ঘরের ময়লা পরিষ্কার করতে নেই, রবিবার মামামের জন্মবার আর সোমবার দুষ্টুর জন্মবার, আর বাকি দিনগুলোতে তো দুই মেয়ের স্কুল। তো আপনারাই বলুন কবে কি এই ঘরের ময়লা পরিষ্কার করব। তো কাল রাত্রে ভেবে রেখেছিলাম আজকে সকালে উঠেই ঘর বারান্দা আগে পরিষ্কার করে নেব। তো যেমন ভাবনা তেমন কাজ। সকাল সকাল ময়দানে নেমেই পড়লাম ফুল ঝাড়ু আর ঝুল ঝাড়ু হাতে নিয়ে, এই যে ময়দান পরিষ্কার করার জন্য। শুধু যে ময়দান পরিষ্কার করতে হবে তেমন কিন্তু না, দেয়ালে যে ফটোজ গুলো আছে এছাড়াও দরজার পিছনটার শোকেজ গুলো প্রত্যেকটা জিনিস ধরে ধরে মুছে নিতে হবে। না হলে ওই যে সারাদিন কাজ করবো, মিস্টার প্রদীপের বাড়ি এসে বলবে, এ বাবা তুমি ঘর পরিষ্কার করেছো, এখানটায় তো ময়লা থেকে গেছে, এই জায়গাটা পরিষ্কার করোনি, এইসব আর কি। যে সাইডটা খাট থাকে ওই সাইডটা পরিষ্কার করতে খুব সুবিধা হয়ে যায়, কিন্তু এই সাইডটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয়ে যায়। আমি তো অতটা লম্বা না, আর চেয়ারের ওপরে দাঁড়ালেও ঠিক ব্যালেন্সের প্রবলেম হয়ে যায়। দেখুন, 1 মাস আগে ঝুল ঝেড়েছি, এর মধ্যেই দেখেছেন কত ময়লা জমে গেছে, মনে হচ্ছে কয়েক বছর আমি হয়তো ঝুল ঝাড়িনি, যেহেতু বাড়ির পাশে ওই যে সিমেন্ট বালির দোকান, সেই জন্য। আর একটা কথা কি জানেন, এই হিন্দিতে যে অনুপমা সিরিয়ালটা হয় ওই সিরিয়ালটা দেখে ইন্সপায়ার হয়েছি। যখন কাজ করতে হবে খুব হ্যাপি মুডে করতে হবে, মাঝে মাঝে একটু গান শুনতে হবে, ডান্স করতে হবে, তাহলে কাজটাকে কাজ বলে মনেই হবে না। তো হ্যাপি হ্যাপি সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। দেখেছেন এত নাটকু আমি ফ্যানটাকেও হাতে পাচ্ছি না, কীভাবে মুছছি দেখতে পাচ্ছেন। যখন যখন ঘর পরিষ্কার করি তখন তখন মিস্টার প্রতিদেবকে বলি, তুমি যদি একটু ফ্যানটা মুছে দিতে, সে তো এদিকে ফিরেও তাকাবে না। দেখেছেন চোখ মুখের কি অবস্থা, ঘেমে পুরো যা তা অবস্থা। তাহলে বুঝুন তো যারা মাঠে কাজবাজ করছে তাদের অবস্থা কি হচ্ছে। আমার বাবাও কিন্তু মাঠে চাষবাস করে, তাহলে আমার বাবার অবস্থা যে কি হচ্ছে এখন বুঝতে পারছি। শুধু আমার বাবা বলে না, অনেক বাবাই আছে যারা এই বিশ্রী গরম আর রৌদ্রের মধ্যে মাঠে চাষবাস করছে, তাদের অবস্থা যে কি একমাত্র তারাই বুঝতে পারছে, আর বুঝতে পারছে ভগবান। আর আমাদের মতো মেয়েরা বুঝতে পারলেও আমাদের কিছু করার নেই। তো যাই হোক, 40 মিনিটের মতো সময় লেগেছে এই ঘরের সমস্ত ঝুল পরিষ্কার করতে। দেখুন ঘরটা এখন মোটামুটি দেখার লায়ক হয়েছে। আর জানেন, দেয়ালে যখন আমার এই ছবিগুলো দেখি তখন দেখে মনে হয় কি সুন্দর ফিগার ছিল। খেয়ে খেয়ে নিজের অবস্থা কি করেছি, কদিন পরে একটা ফটো ফ্রেমে আমার ছবি আসবে না, 2-3টে ফটো ফ্রেম লেগে যাবে। তো যাই হোক, দেখুন শোকেস টোকেসগুলো সমস্তটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখানে যে ফুলদানির উপরে ফুলগুলো আছে সেগুলোও ঝেড়ে ঝেড়ে নিয়েছি। বাদবাকি যখন ঘর মুছবো তখন একটু মুছে নেব। এবার ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, তারপর ঘর বারান্দা ঝাড়ু দিয়ে ঘর মুছে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে যাব। দুই মেয়েকে চান করাবো, অল্প কিছু কাচাকুচি করবো, তারপর নিজে চান করে তাড়াতাড়ি এসে ঠাকুর পুজো দিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। বিছানার ওপরে যে ঝুলগুলো পড়েছে সেগুলো আর এখানে ফেলবো না, এইভাবে আস্তে করে তুলে নিয়ে নিচে চলে যাব। আর জানেন তো, এখন আমার ঘর বাড়ি পরিষ্কার করার 5 মিনিটের মধ্যেই আবার যে কে সেই হয়ে যায়। দুষ্টু এত পরিমাণে ঘর বারান্দা ময়লা করে, বাপরে, আমি আর পরিষ্কার করে উঠতে পারি না। সময় সময় মনে হয় থাক, যেমন আছে তেমনই থাক, আর পরিষ্কার করে লাভ নেই, কারণ পরিষ্কার করার 5 মিনিট পরে সেই যে কে সেই তো হয়ে যাবে, পরিষ্কার করে কি আর হবে। এত পরিমাণে দুষ্টুমি করতে শিখেছে। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন মামামের অটিজম আছে, তবে বিশ্বাস করুন ওর অটিজম থাকলে কি হবে, ও ছোট থেকেই ঘরের জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করে। আর দুষ্টু
বাপরে, জায়গার জিনিস কোনো দিন জায়গায় রাখতে পছন্দ করে না, সব সময় দুষ্টুমি করেই যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে। মামা সেই দিক থেকে লক্ষ্মী মেয়ে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, ঘর বারান্দায় যদি এদিক থেকে ওদিক হয়েছে, আমার সাথে সাথে মামামও সেটা গোছাতে লেগে যায়। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যখন যখন রান্নাঘরে গিয়ে রান্না বান্না করি বা সবজি কাটাকুটি করি, খেয়াল করে দেখবেন ঠিক আমার পাশে মামা বসে থাকে, আমার হাতে হাতে অনেক হেল্প করে দেওয়ার চেষ্টা করে। আর একটা জিনিস কি জানেন, যবে থেকে দুষ্টু হয়েছে তবে থেকে মামামের দায়িত্ববোধটা যেন অনেকটাই বেড়েছে, ওর ভিতরে কেমন যেন একটা দিদি দিদি ফিল চলে এসেছে। তো যাই হোক, ঘর বারান্দা সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মুখটুক কভার করে রেখেছিলাম, পুরো ঘেমে চান করে গেছি। আর ঘর বারান্দা পরিষ্কার করার আগে ফ্রিজে 1 বোতল জল রেখে দিয়েছিলাম। ফ্রিজে বলতে ডিপ ফ্রিজে, 1 ঘন্টার মধ্যে জলটা পুরো ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেছে। তো মনে হলো আগে জলটা ঢকঢক করে কিছুটা খেয়ে নিই, তারপরে বাদবাকি যা করব দেখা যাবে। এবছর একটু অন্যরকম গরম পড়ছে না, গরমটা একদম সহ্য করা যাচ্ছে না। আর দেখুন, ফ্যান অফ করে কাজবাজ করেছি, যেমন ঘেমেছি তার উপরে ঝুল ছেড়েছি, যেহেতু সারা গা হাত পা ময়লা ময়লা আর ময়লা। তো যাই হোক, অনেক খেয়েছি ঠান্ডা জল, জানি ঠান্ডা জল খেলে আবার গলা বসে যাবে, কিছু করার নেই। তো এখন কাচাকুচি নিয়ে সোজা চলে এসেছি নিচে। আর এইদিকে সূর্য মামা দেখুন, তার তেজ পুরোটাই আমার ওপরে দেখাচ্ছে। বাপরে, মনে হচ্ছে পুরো পুড়ে যাব, পুরো পুড়ে যাব। আর আমার পিছনে কি দাঁড়িয়ে আছে জানেন, শ্বশুর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আর এইদিকে দুষ্টুকার মামামকে ডাকছি, বাবা তোরা তাড়াতাড়ি নিচে আয়, 12:30টার কাছাকাছি বেজে গেছে। এখন এই কাচাকুচি করব, 2 মেয়েকে চান করাবো, পুজো দেবো, তারপরে না যাব দুপুরের রান্না বান্নায়। তাদের ডাকছি, তারা তো আসার নামই করছে না। আর এদিকে সূর্যের মামার ব্রাইটনেস বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে। মানে এখানে বসে আজকে কাচাকুচি করা যাচ্ছে না। অনেকগুলোই কাচাকুচি নিয়ে এসেছিলাম করব বলে, তো সবগুলো আর করলাম না, অল্প কিছু কাচাকুচি করলাম। আর 2 মেয়ে যে জামা প্যান্টগুলো পরেছিল সেগুলো একটু ধুয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর শ্বশুরবাবা বলছে, কি দরকার তোমার এই রোদ্রের মধ্যে এত কাচাকুচি করার, রেখে দাও, কালকে সকালে কেচে নেবে। আমি বললাম, না, বসেছি যখন অন্তত কিছু তো কাচাকুচি করি। তো ঝটপট করে সমস্ত কাচাকুচি কমপ্লিট করে 2 মেয়েকে চান করিয়ে এই যে নিজেও চান করে ওপরে চলে এসেছি। কি শান্তি লাগছে। আর এখন দুপুর 1:20 বাজে, বুঝতে পারছেন। এখন আমি যাব দুপুরের রান্না বান্নায়। তার আগে যে সমস্ত কাজবাজগুলো আছে সেগুলো তো করব, তবে তার আগে কি করব, হালকা করে টাচ আপ, একটু সুন্দর দেখতে হবে না? নিজের কাছে নিজের ইদানিং খুব সুন্দর রাখতে ভালো লাগে। খুব সুন্দর রাখতে বলতে ওই যে হালকা করে একটু আইব্রো এঁকে নিই, হালকা কাজল, হালকা লিপস্টিক, ছোট্ট টিপ আর হালকা সিঁদুর, ব্যাস। তাতেই যেন আমাকে নিজের কাছে নিজেরই খুব সুন্দর লাগে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা লিপস্টিক কিন্তু বাদ পড়ে না, সেটাও ঠোঁটে মেখে নিই। তো যাই হোক, দেখুন ঝটপট করে আইব্রোটা এঁকে নিয়েছি, কপালে ছোট্ট টিপ পরে নিয়েছি। এবার কি করব, আগে সিঁদুর পরে নেব, তারপর একটু কাজল আর হালকা লিপস্টিক পরে নেব। সিঁদুর আর টিপ এই দুটো পরলেই তো মেয়েদের মুখশ্রী কতটাই চেঞ্জ হয়ে যায়। লাগছে না আমাকে কি সুন্দর? কাজল পরলে তো আরও সুন্দর লাগবে। ছোট থেকেই আমি একদমই সাজগোজ পছন্দ করতাম না, যার জন্য আমার মা খুব বিরক্ত হতো। মাঝে মাঝে তো বলেই দিত, কেমন মেয়ে রে তুই, একদমই সাজগোজ করিস না, একটু তো চোখে কাজল পরতে পারিস, কপালে তো একটা ছোট টিপ পরতে পারিস, এমনকি চুলগুলোকেও ঠিকঠাক করে বাঁধিস না, কানের পরিস না, পারিস কি করে তুই? স্কুল কলেজে যাস, তোকে দেখে কেউ কিছু বলে না? আমি বলতাম, আমি যেমন আমাকে তেমনভাবে সবাই খুব ভালোবাসে। তবে তেমনটা কিন্তু সবসময় একদমই হতো না। আমি যেমন তেমনভাবে সবাই যে মেনে নিত তেমনটা কিন্তু না। কিন্তু যারা মেনে নিত, যেমন আমার বেস্ট ফ্রেন্ড সার্কেলে যারা ছিল, বিশ্বাস করুন তারা আমাকে এতটাই ভালোবাসতো, ব্যাস, অন্য কারোর প্রয়োজনই হতো না। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে নিজেও হালকা করে টাচ আপ করে নিয়েছি, মাম্মামকেও চুলটা বেঁধে দিয়েছি। আর এদিকে দুষ্টু বড়ি দেখুন, সে একা একা মাথা আসরাবে। আর ওই আমাকে দেখেছে আমি একটু নেচে নেচে ইদানিং কাজ করি, মনকে ভালো রাখার চেষ্টা করি, তো ব্যাস, সে পণ্ডিত সেটাই করছে। এখন প্রত্যেকটা মানুষের লাইফে এত প্রবলেম, এত প্রবলেম, আর সেই প্রবলেম নিয়ে যদি সারাদিন আমরা চিন্তা করি, তাহলে ব্যাস কদিনের মধ্যেই হার্ট অ্যাটাক করে মরে যাব। তার থেকে ভালো না, নো টেনশন, ডু ফুর্তি, আনন্দ সহিত সমস্ত কাজবাজ করো। আর যে সমস্ত মানুষজনের সাথে কথা বললে তোমার শুধু টেনশনই বাড়বে, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখাই ভালো। আর একটা কথা কি জানেন, জীবন থেকে বুঝেছি, যেখানে নিজের মূল্য নেই সেখানে একদমই না থাকাই ভালো। জোর করে কোথাও নিজের জায়গা ফলানোর কোনো দরকার নেই। যারা আমাদের বুঝবে না, আমাদেরকে মূল্য দেবে না, সেখান থেকে ব্যাস হাসি মুখে সরে আসাটাই ভালো। যে যার সাথে ভালো আছে তার সাথেই থাক না, আমাদের সাথে কেউ যদি ভালো না থাকে সেখানে জোর করে থাকার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে আরও কত কাজবাজ গুছিয়ে নিলাম, চলে এলাম রান্নাঘরে। 1:30 বেজে গেছে, ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেবো। আজকে
আজকে রান্নাবান্না একদম অন্যরকম হবে, মানে শর্টকাট রান্নাবান্না হবে। তো সবার প্রথমে কি করেছি, এই যে রান্নাঘরে এসে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন লাল লাল করে ভেজে নেব। ইদানিং জানেন তো আমার ঝোলের মাছ খেতে একদমই পছন্দ হয় না। এক পিস যদি ভাজা মাছ থাকে সেই ভাজা মাছ দিয়েই যেন আমি ভাত খেয়ে ফেলি। এমনটা কিন্তু আগে ছিল না। আগে কিন্তু আমি ঝোলের মাছ খেতে খুব পছন্দ করতাম। ইদানিং কি হয়েছে কি জানি, হয়তো সময়ের সাথে সাথে নিজের টেস্টগুলোও বদলে যাচ্ছে। শুধু যে মুখের টেস্ট বদলেছে তেমনটা কিন্তু না, সময়ের সাথে সাথে আরো অনেক কিছু বদলে গেছে। চেনা মানুষের ব্যবহার বদলে গেছে। অসময়ে যাদের খুব করে পাশে প্রয়োজন ছিল তারা দূরে সরে গেছে। সময় সব থেকে বেশি কি বুঝিয়েছে জানেন, আমরা যাদেরকে নিয়ে যেমনটা ভাবি তারাও যে আমাদেরকে নিয়ে তেমনটা ভাবে তেমন কিন্তু না। আমরা যাদেরকে যতটা ভালোবাসা দেব অন্যরাও যে আমাদেরকে ততটা ভালোবাসা দেবে তেমনটা কিন্তু একদমই না। তবে আমি আমার জীবন দিয়ে একটা কথা প্রতি পদে পদে উপলব্ধি করেছি। সে কথাটা কি জানেন, আমরা যদি আমাদের সামনের মানুষের কাছ থেকে কোনো কিছুই আশা না করি তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেকটাই কম হবে। সে যেমনটা ভাবছে ভাবুক না, তার ভাবনা তার কাছে আর আমার নিজের ভাবনা নিজের কাছে। জানি যখন কাছের মানুষগুলো একদম অমানবিক ব্যবহার করে খুব কষ্ট হয়, তবে নিজের কষ্টটা নিজের কাছে রাখাটাই ভালো। কারো কাছে সেই কষ্টের কথা শেয়ার করতে যাবেন, দেখবেন পরে ফাঁকে সেই আবার কষ্ট দিয়ে ফেলছে। আর একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, আমাদের এই মানব জীবনে নিজের বলে এই পৃথিবীতে কেউ থাকে না। আর সাথে প্রয়োজন আর প্রিয়জন বুঝতে দেরি করলে কিন্তু একদমই চলবে না। আমরা কার প্রয়োজন আর কার প্রিয়জন সেটা যদি একবার বুঝে যায় তাহলে আমাদেরকে আর কেউ কষ্ট দিতে পারবে না। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পটল আলুটা মাছের তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপর ঝটপট করে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে মাছের তরকারিটা গাটি কচু আর আলু দিয়ে রান্না করব। গাটি কচুর তরকারি আমার খুব ফেভারিট। আজকে যখন মিস্টার প্রতিদেব বাজারে যাচ্ছিল তখন ওনাকে বলে দিয়েছিলাম ফ্রিজে কাতলা মাছ আছে, তুমি বাজারে গিয়ে যদি গাটি কচু পাও একটু এনে তো। তখন উনি হেসে দিয়ে বলেছিল গাটি কচু দিয়ে মাছের তরকারি কি যে খাও বাবা কে জানি, আমার বেশ লাগে, কেন জানি না ওনার পছন্দ হয় না। তো আলু আর গাটি কচুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে ওটাকে একটু সাইড করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। একটু নেড়ে চেড়ে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এবার সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে ঢেকে আবারও একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর এদিকে যতক্ষণে গাটি কচুর তরকারিটা হতে থাকবে ততক্ষণে আমি ঘরে গিয়ে বিছানা চাদরটা পেতে নেব। আমার পছন্দগুলো একদমই অন্যরকম, মিস্টার প্রতিদেবের সাথে ম্যাচ খায় না। উনি যেগুলো পছন্দ করে না সেগুলোই আমি একটু বেশি পছন্দ করি, আবার আমি যেগুলো একটু বেশি পছন্দ করি সেগুলো আবার মিস্টার প্রতিদেব একদমই পছন্দ করে না। এই নিয়ে তো আমাদের মাঝে মধ্যে লেগেই থাকে। তো যাই হোক গাটি কচুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝটপট করে জল দিয়ে দিয়েছি। যেহেতু এক তরকারি তো একটু বেশি করেই জল দিতে হবে, আর গাটি কচুগুলো যেহেতু ভেজে রান্না করছি সেদ্ধ হতেই তো টাইম লাগবে, তো সেই বুঝে জল দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে ঘরে চলে এসেছি। দেখুন একজন ওপরে আর একজন নিচে দুষ্টুমি করেই যাচ্ছে। মামামকে বলার সাথে সাথে উঠে গেছে। তো আজকে এই বিছানা চাদরটা পাতবো। 5-6 আগে আমাদের বাড়ি এক ফেরিওয়ালা এসেছিল, তার থেকে একসাথে একই রকম দুটো বিছানা চাদর নিয়েছিলাম। এর আগে একটা বিছানা চাদর পেতেছিলাম, জানেন যেদিন পেতেছি তার পরের দিনই ছিঁড়ে গেছে। জানি না আজকে এই বিছানা চাদরটা কি হবে, তো যা হবে দেখা যাবে। তো এই যে বিছানা চাদরটা পাট পাট করে পেতে নিয়েছি, কিন্তু কথা হচ্ছে কতক্ষণ যে এরকম পাট পাট থাকবে সেটাই হয়ে গেছে এখন বড় চিন্তার বিষয়। ঘরে দেখবেন যেদিন বিছানা চাদরটা চেঞ্জ করা হয়, ঘর বাড়ি পরিষ্কার করা হয়, ঘরটা কেমন হালকা হালকা লাগে, মনে হয় ঘরটার জন্য কেমন ফাঁকা হয়ে গেছে। সেখানে ঘুমাতেও ভালো লাগে আর ঘরে ঢুকে একটু হাঁটাচলা করতেও কেমন যেন ভালো ভালো লাগে, তাই না? তো ঘরের কাজবাজ গুছিয়ে ঘরটাকে আবার ঝাড়ু দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখুন গাটি কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব টেনশন করছিলাম, সকালে মাকে ফোন করেছিলাম, মা বলছে মাও নাকি আজকে গাটি কচু রান্না করেছে আর গাটি কচুটা ভালোভাবে সেদ্ধ হতে চাইছিল না। তো সেটা নিয়েই টেনশনে ছিলাম। যাক গাটি কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো গাটি কচুতে মাছটা দিয়ে ঘরে এসে দেখি দুই বোন মিলে মারপিট লাগিয়ে দিয়েছে। তাদেরকে শান্ত করে আবার চলে এলাম রান্নাঘরে। অনেকটাই বেলা হয়ে গেছে আর এটাকে ফোটানোর একদমই টাইম নেই। এখন এটাকে ঝটপট করে নামিয়ে নিতে হবে, কারণ দুই মেয়ের
খুব খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে অনেকটা বেলাও তো হয়ে গেছে, তাই না? তো যাই হোক, চলুন মাছের তরকারিটা নামিয়ে নিই, তারপর ঝটপট করে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। আর জানেন তো, গাটি কচুর তরকারি যে শুধু আমার ফেভারিট তেমনটা কিন্তু না, আমার বাবারও খুব প্রিয়। আর বাবার যেহেতু এই গাটি কচুর তরকারি খুব প্রিয়, সেই জন্য আমারও কবে যেন এই গাটি কচুর তরকারিটা অনেক প্রিয় হয়ে গেছে। কারণ আমি ছোটবেলা থেকে আমার বাবাকে সব থেকে বেশি ভালোবেসেছি, আর শুধুমাত্র সেই জন্যই বাবার পছন্দের জিনিসগুলো আমারও পছন্দের। আর বাবা যেগুলো পছন্দ করতো না সেগুলো আমিও ছুঁয়ে দেখতাম না। জানেন তো, বাবা খাসির মাংস খেত না, সেই জন্য আমি কখনো খাসির মাংস খেয়েও দেখিনি। এমন অনেক মাছ আছে যেগুলো বাবা খায় না, সেই জন্য আমিও কখনো খাইনি। কিন্তু এখন মাঝে মাঝে যখন খাসির মাংস খাই, তখন মনে হয় বেশ তো, খারাপ না তো, তাহলে এতদিন কেন খাইনি। তবে হ্যাঁ, বাবা আগে খাসির মাংস খেয়েছে, তারপরেই কিন্তু আমি খেয়েছি, বিয়ের পরে। বাবা একদিন ফোন করে বলল, জানো মা, আমি এখন খাসির মাংস খেতে শিখেছি। জানি না বাবা সেদিন সত্যি কথা বলেছিল নাকি মিথ্যে কথা বলেছিল। বাবার সেই কথা শুনে আমারও মনে হয়েছিল তাহলে একটু খাসির মাংস টেস্ট করা যেতেই পারে। তো সেই বুঝেই মিস্টার প্রতিদেবকে বলেছিলাম একটু খাসির মাংস এনে তো। তো উনি এনেছিল, আমি নিজেই রান্না করেছিলাম। তারপরে খেয়ে বেশ লেগেছিল। বাবাকে আবার ফোন করে বলেছিলাম, জানো বাবা, তুমি খাসির মাংস খেয়েছো দেখে আমিও খাসির মাংস খেয়েছি। কথাগুলো খুবই হাস্যকর না? কি করব বলুন, আজকে আপনাদেরকে একটু শেয়ার করতে ইচ্ছা হলো। সত্যি ছোটবেলাটা কি মধুর ছিল না? কি তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। যখন ছোট ছিলাম তখন বারবার বড় হতে চেয়েছিলাম, আজকে বড় হয়ে বুঝতে পারছি বড় হবার কি জ্বালা। যতদিন বাবার ঘরে ছিলাম সত্যি বাবার কাছে রাজকন্যা হয়েছিলাম। আমাদের খুব অভাবের সংসার ছিল, তারপরেও বাবা কোনো কিছুতে কোনোদিন অভাব রাখেনি। বিশেষ করে যদি কখনো কিছু খেতে চেয়েছি, বাবা ঝটপট করে সেটা যেখান থেকে হোক আনার চেষ্টা করেছে। অভাবের সংসারেও অভাব কি জিনিস, সেই জিনিসটাই আমাদেরকে মা বাবা একদমই বুঝতে দেয়নি। নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়ে রেখেছে। তারপরেও কি যে শান্তি ছিল সেই দিনগুলোতে, আপনাদেরকে কি বলবো। খুব 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 মিস করি মা বাবার সাথে কাটানো সেই সব দিনগুলো। প্রতি রাতে শুতে যাওয়ার সময় বাবার সেই গল্পগুলোকে খুব মিস করি। এখন যখন খুব হাঁটাহাঁটি হয়, পা দুটো প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়, তখন বাবাকে আরও বেশি করে মিস করি। আগে যখন এরকম হাঁটাহাঁটি করতাম, পাটা প্রচণ্ড ব্যথা করতো, তখন জানেন তো, পা দুটোকে বাবার কোলে নিয়ে খুব করে টিপে দিত, কি যে আরাম লাগতো। আর এখন সারাদিন যতই কাজ করি না কেন, দিন শেষে খোঁজ নেওয়ার মতো কেউ নেই। কে দিয়েছে আইসক্রিম? কে দিয়েছে? ফুচকা আঙ্কেল আইসক্রিম দিয়েছে। কতটা হ্যাপি হয়েছো? অনেকটা হ্যাপি হয়েছো। কালকে আর ফুচকা আঙ্কেল ফুচকা দিয়েছে, আজকে আইসক্রিম দিয়েছে। তাই? একটু দাও, একটু দাও, একটুখানি দাও। তোমাকে আঙ্কেল দিয়েছে, তুমি আমাকে একটু দাও। একটুখানি দাও। আমাকে দিয়েছে, তোমাকে দেয়নি। আমাকে দিয়েছে, তোমাকে দেয়নি। আমি দেবো না, খাও। একটুখানি দাও। না, আমি সব একা একা খেয়ে ফেলবো। আচ্ছা, আপনারা কেউ কি আছেন এরকম চান আর আপনার বাচ্চারা দেয় না? দেখুন আমার বাচ্চা দিচ্ছে না, আমি একটু চাইছি। কালকে আমাকে ফুচকা দিয়েছে, আজকে আমাকে কলিও আইসক্রিম দিয়েছে। কি আইসক্রিম? কলিও। কলিও সেটা কি আবার? মটকা আইসক্রিম, মটকা। কলিও কলিও মানে সেটা লাগে, কলি সেটা হলাম সেম। তাই? এবার থেকে আমার কাছে কিছু চাইবে, আমিও বলবো না না না। কি বাজে মেয়ে দেখেছেন, নিচের ফুচকা দাদা এসে ওকে আইসক্রিম দিয়ে গেছে, আমাকে দিল না তো দিলই না। তো ওর আইসক্রিম খাওয়া কমপ্লিট হলে এই যে ওকে টিউশন ছেড়ে গেলাম। এবার চলুন ঝটপট করে বাড়ি যাই, কারণ মাম্মামকে একা বাড়ি রেখে এসেছি। আর ফুচকা দাদা যেহেতু দুষ্টুকে একা আইসক্রিম দিয়েছিল, মাম্মামকে আর দেয়নি, তো আমি দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি আসার পথে এই যে মাম্মামের জন্য একটা আইসক্রিম এনেছি, সাথে আমার জন্যও এনেছি। তো আজকে অনেক সুখ দুঃখের কথা আপনাদেরকে বলে ফেললাম। জানি হয়তো অনেকে বিরক্তি হবেন যে একঘেয়ে ওই কষ্টের গল্প, কিন্তু কি করব বলুন, জীবনটা না শুধু কষ্টের স্মৃতিতেই ভরে আছে, সুখের স্মৃতি খুব কম। তো আপনাদেরকে সেই কষ্টের স্মৃতিগুলোই বারবার বলে ফেলি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো যাই হোক, সারাদিন প্রচুর কাজবাজ করে ফেলেছি। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল।